আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা যথারীতি 2024 সালে অনুষ্ঠিত পরীক্ষার আলোকে যে ম্যাথ কোশ্চেন অ্যানালাইসিস শুরু করেছিলাম সেটির আজকে চতুর্থ পর্ব। আজকের পর্বে আমরা কথা বলবো অনুপাত অধ্যায়টি নিয়ে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে অনুপাত অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তো সঙ্গত কারণে আমি মনে করি যে আজকের ক্লাসের মধ্য দিয়ে গত 3 মাসের অনুপাতের সকল অঙ্কের সমাধান পেয়ে যাবেন। শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে সবাই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। আর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা ক্লাসটি দেখছেন একটু কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। আর প্রত্যেকে একটু আমাকে নিশ্চিত করুন যে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। মাশাআল্লাহ, একটু দ্রুত কনফার্ম করুন যে প্রত্যেকে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন তাই না? ওকে, মাশাআল্লাহ। আমরা কথা বাড়াবো না, সরাসরি আজকের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রথম যে ম্যাথটা সেটি হচ্ছে 26 নম্বর ম্যাথ। এটি সহকারী শিক্ষক নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড 2014 আসছিল অনুপাত। এই অঙ্কে বলা হচ্ছে 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতিক। তো এই অঙ্কটার সমাধানের প্রথমত বুঝতে হবে যে চতুর্থ সমানুপাতিক জিনিসটা কি। চতুর্থ সমানুপাতিক জিনিসটা কি সেটা হচ্ছে এরকম, ধরেন 3, 9, 4 এবং 12। ধরেন আমি দুটো অনুপাত লিখলাম, একটা অনুপাত 3:9, আরেকটা অনুপাত 4:12। দুটো অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে আমরা তাকে সমানুপাত বলি। তাকে কি বলি? সমানুপাত বলি। যেমন দেখেন, আমরা অনুপাতটা যদি কাটি, এখানে 1 আসবে, এখানে 3 আসবে। 4 দিয়ে কাটলে এখানে 1, এখানে 3। তার মানে কি, দুটো অনুপাত যখন সমান হয় তখন এই অনুপাত দুটোকে সমানুপাত বলে। এই যে একটা 3 আসলো আর একটা 9, তাই কিনা? আবার এই পাশে একটা 4, একটা 12, এদের এক একটা নামকরণ আছে। নামকরণ কি? এই দুটোকে আমাদের প্রান্তীয় রাশি বলা হয়, অথবা আমি এটা বলতে পারি এটা প্রথম রাশি, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, এটি তৃতীয় রাশি এবং এটি চতুর্থ রাশি। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন যে সমানুপাত হচ্ছে প্রথম এবং চতুর্থ রাশির গুণফল যদি দ্বিতীয় তৃতীয় রাশি গুণফলের সমান হয়। মানে আমি প্রথম এবং চতুর্থ রাশির গুণফল যদি দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফলের সমান হয় তাহলে সেটাই সমানুপাত। এভাবেও প্রমাণ করতে পারে, আমি যেভাবে বলছি এভাবে প্রমাণ করতে পারে। যেমন প্রথম রাশি কত? 3, চতুর্থ রাশি কত? 12, তাহলে দ্বিতীয় রাশি কত? 9, তৃতীয় রাশি কত? 4। তাহলে দেখুন তো, 3 12 36, 4 9 36। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই চতুর্থ রাশি যেটিকে বলছি এটিকেই চতুর্থ সমানুপাতিক বলা হয়। কি বলা হয়? চতুর্থ সমানুপাতিক বলা হয়। তাহলে এই অঙ্ক থেকে চতুর্থ সমানুপাতিক বের করবেন কিভাবে? আপনি দেখেন তো, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটি তৃতীয় রাশি, এটা হবে আমাদের চতুর্থ রাশি। তাহলে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। ঠিক আছে? প্রথম ইন্টু চতুর্থ ইন্টু দ্বিতীয়
ইনটু তৃতীয়। তাহলে প্রথম রাশি কত আছে আমার, দেখেন তো, প্রথম রাশি হচ্ছে 3, তাহলে চতুর্থ রাশি কত, 9x, এটা আমরা বের করব। দ্বিতীয় রাশি কত, 9, তাহলে তৃতীয় রাশি কত, 4। তাহলে দেখুন তো, এখানে 3x, এখানে 36, সুতরাং x সমান সমান হচ্ছে 36 কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 12 36। তার মানে হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতিক তথা x এর যে মানটা, এটাই হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতিক। তার মানে উত্তর হচ্ছে ঘ। এখন আপনি যখন বেসিকটা ক্লিয়ার হলো, তখন কিন্তু অঙ্কটা করতে এত লম্বা সময় লাগবে না। আপনি কি করবেন, এটা কত, 4 9 36, কত 36, তাহলে এই 9 কে 36 বানাতে কতই করতে, সরি 3 কে যদি দেখেন 4 নং মধ্য দুটো যে রাশি, এই দুটোর অনুপাত হচ্ছে 36, তাই কিনা? তার মানে 3 কে 36 বানাতে গেলে কত গুণ করতে হবে, 12। তার মানে চতুর্থ সমানুপাতিক হচ্ছে 12। একদম মুখে মুখে সমাধান করে ফেলবে, ঠিক আছে। এবার 37 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। 37 নম্বর প্রশ্নটা দেখেন, 37 নম্বর প্রশ্নে কি বলা আছে, 64 কে 7 8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে। এখানে 64 কে আপনি যদি 7 আর 8 অনুপাতে ভাগ করেন, এই 64টা হচ্ছে মূলত আমার কে, এই যে দ্বিতীয় যে রাশিটা আছে এটার গণিত। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে 64 আমাদের একটা বিষয়ের কথা বলি, অনুপাতের ক্ষেত্রে আপনারা একটা জিনিস জানেন যে, ধরেন এটা একটা অনুপাত, তাই না? আমার সাপোজ ধরেন আমার এখানে এটা 64, এখন এই অনুপাত থেকে এক্স এর মানটা বের করলে আমরা বুঝতে পারবো যে এক্স এর মানটা কত হবে। এখন খেয়াল করে দেখেন, এখানে বলছে 64 কে 7 8 অনুপাতে হ্রাস হলে নতুন সংখ্যা কত হবে। তার মানে এই 64 কে এই অনুপাতে হ্রাস করবেন, তাহলে এই যে 7 এর ক্ষেত্রে যে নতুন সংখ্যাটা কত হবে, আমরা ধরে নিলাম নতুন সংখ্যাটা এক্স, নতুন সংখ্যাটা কি এক্স, তাহলে এক্স অনুপাত 64 সমান 7 অনুপাত এত। তাহলে আমরা যদি এভাবে লিখে x বাই 64, তাই কিনা, তাহলে এখানে 8x সমান সমান 64 ইন্টু 7, সুতরাং 8 সরি সুতরাং x সমান সমান হচ্ছে 64 ইন্টু 7 কে 8 দ্বারা কি করবেন, ভাগ করবেন। তাহলে 8 8 64, 7 8 56, তার মানে আমাদের উত্তর হচ্ছে 56। এখন এই জিনিসটা মুখে মুখে কেমনে করবেন, খুবই সিম্পল। মুখে মুখে দেখেন, আমরা এটা অনুপাতকে যারা ডিটেলস ক্লাস করেছেন তারা এই ব্যাপারটা জানেন যে এটা যেহেতু এটা কত গুণ বলেন তো, এটার 8 গুণ, 8 8 64, তাহলে এই যে নতুন সংখ্যাটা এটাও 8 গুণ হবে, তাহলে 7 8 কত হবে, 56, 7 8 56। এভাবেও আমরা খুব দ্রুত বের করে নিতে পারি। ক্লিয়ার? এবার আসেন আমাদের 28 নম্বর অঙ্কটা। 28 নম্বর অঙ্কটিতে এখানে কি চাওয়া হয়েছে চলুন একটু দেখা যাক। ক খ সমান এত, খ গ সমান এত, ক গ অনুপাত কত। আমরা জানি যে এটা একটা মানে ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে এভাবে, এখানে একটা অনুপাত আছে, হ্যাঁ, অনুপাতটা সম্ভবত মিসিং হয়ে গেছে। কি করণীয়, আছে কি নেই এটা নিশ্চিত হতে হবে, না থাকলে সমস্যা নেই, এখানে একটা অনুপাত ধরে নেওয়া যাবে, কিন্তু আছে কি নেই এটা গুরুত্বপূর্ণ। আলামিন একটু ওই মাসিক ম্যাগাজিন গুলো একটু দাও তো, ওই পাশে একটু, জাস্ট মিনিট, আমি একটু চেক করে নিচ্ছি প্রশ্নটা। 3 4টা আছে, 3টে, ওগুলি সবকটা নিয়ে আসো। আরেকটা আছে তো, একটু জাস্ট মিনিট, আমি শুধু প্রশ্নটা চেক করতেছি
যে অবস্থায় আছে এটা থাকলে সমস্যা নয়, এটাও আমরা সমাধান করতে পারবো। কিন্তু যদি সত্যিকার অর্থে মিসিং হয় তখন আমাদের সঠিক উত্তর ইয়েস পেয়ে গেছি। এটা হচ্ছে 4:5, এখানে 4:5 আছে, ঠিক আছে, মূল প্রশ্ন এটা ছিল 4:5, তাহলে এখানে 4:5 আমরা দিলাম। এরপর খ গ অনুপাত হচ্ছে 7:8। তো এই ক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য আমরা দ রুল ব্যবহার করব, অর্থাৎ আমাদের ক এই দুটোর পরিবর্তে আমাদের ঘ এবং কে আমাদের গ। এই অনুপাতটা বিস্তারিত আমি কথা বলছি না, সরাসরি দ অনুপাত অ্যাপ্লাই করো। এইভাবে হাঁটুভাঙ্গা দ ফেলবেন, এভাবে হাঁটুভাঙ্গা দ ফেলবেন। ফেলার পর এটার নিচে বরাবর আছে না, এটা আগে কি করবেন গুণ করবেন, তাহলে 4 7 28। আবার অনুপাত দেন, আবার এটা গুণ করবেন, 5 7 35। ওকে, আবার এটা অনুপাত করবেন, 5 8 40। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের কিন্তু অনুপাত চলে আসলো। এখানে অনুপাতের আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন, এখানে 28 আসছে, 35 আসছে, 40 আসছে। এদেরকে কোনো ছোট করার সুযোগ আছে কিনা, যদি না থাকে এখানে চাইছে কি ক প্লাস গ, ক গ চাইছে, তার মানে এটা হচ্ছে ক এর অনুপাত, এটা হচ্ছে আমার খ এর অনুপাত, এটা হচ্ছে গ এর অনুপাত। আমার চাইছে ক অনুপাত গ, ক অনুপাত গ। তাহলে আমি লিখবো কত 28 আর এই পাশে হচ্ছে 40। এখন এখানে দেখেন তো ছোট করা যায় কিনা, এটাকে কিন্তু ছোট করা যায়। ছোট করলে আপনার, কারণ ছোট অবস্থায় সাধারণত অনুপাতের রেজাল্টটা দেওয়া থাকে। তাহলে দেখেন তো 4 দিয়ে যদি কাটি তাহলে এই পাশে আসবে 4 7 28, এটা আসবে 4 10 40। কথা বুঝতে পারছেন কিনা? প্লিজ এখানে আমাদের উত্তর যেটা আছে এটাই হবে, এখানেও একটু মিস্টেক আছে, 7:10 উত্তর হবে। কথা বুঝতে পারছেন কিনা? আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, আসলে প্রশ্নটা আমি প্রুফ দেখার সময় পাইনি, সরাসরি লেখা হয়েছে, সেটা সরাসরি ক্লাসে চলে আসছে, সময় ছিল না। গত 2 দিন ধরে অফিসে কাজ গোছানো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। দেখেন আমাদের অঙ্ক চলে আসছে, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি কি বুঝতে পেরেছেন। তাহলে উত্তর এটা হবে মূলত 7:10। ক্লিয়ার? ওকে, এরপর 29 নম্বর প্রশ্নটা দেখেন। 29 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, একটি রাশি অপর রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত? শতকরার ক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এখানে x% কে মূলত লেখা হয় x/100 আকারে, এটা হচ্ছে আমাদের বেসিক। তাহলে এটা বেসিক হলে 64%, এটা সমান আমরা লিখব উপরে 64, নিচে কত 100। কথা বুঝতে পারছেন কিনা? এখন এখানে আরেকটা বেসিক আমি একটু ক্লিয়ার করি, এই যে x/100 এটা সমান আবার আপনি লিখতে পারবেন x/100। ক্লিয়ার? তাহলে আমরা এটিকে আগে ছোট করব, অনুপাত ভগ্নাংশ উভয়ের ক্ষেত্রে আমাদের প্রথম কাজটাই হচ্ছে ছোট করা গেলে ছোট করব। যেমন আমি যদি এখানে 4 দিয়ে মানে কাটি, তাহলে আমার 4 দিয়ে কাটলে 4 কে 4, 4 6 24, এখানে 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে উপরে 16 নিচে 25। তাহলে একে যদি এভাবে লেখা যায় তাহলে আমরা লিখতে পারি 16:25। তাহলে আমাদের উত্তর হবে কি 16:25। আমি আবার একটু রিপিট করে নিচ্ছি যে শতকরাকে আমরা এভাবে ভগ্নাংশে রূপান্তর করতে পারি, নাম্বার 1। তারপর এই অনুপাতটাকে আমরা এই ভগ্নাংশটাকে এভাবে অনুপাতে লিখতে পারি, যেমন এই অনুপাত থেকে ভগ্নাংশে লিখতে পারি। আমরা যথারীতি ভগ্নাংশে গেলাম, কাটাকাটি করলাম, দেন আবার অনুপাতে প্রকাশ করলাম। সো আপনাদের উত্তর চলে আসছে। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 24-এ আসছিল। এবার আসেন
আমার এখানে 30 নম্বর প্রশ্নটা, 30 নম্বর প্রশ্নে কি বলা আছে, 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:2। 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড পানির অনুপাত আছে, তো ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? ধরেন যদি মোট কোনো পরিমাণ থাকে, আমাদের এখানে মোট পানি কত, 63 লিটার। কথা বুঝতে পারছেন কিনা? এখন আপনি যখন মোট একটা জিনিসে অথবা টোটাল একটা জিনিসকে অনুপাতে ভাগ করবেন, সেটার একটা নিয়ম আছে, এটা পরিমাণ। তাহলে আমাদের যে কাজটা করতে হয় যে অনুপাতেরও মোট লাগবে, অনুপাতের কি লাগবে, মোট লাগবে। ওকে, আমাদের তাহলে এখানে মোট অনুপাত কত, অনুপাতের সমষ্টি কত, অনুপাতের সমষ্টি কত? তাহলে অনুপাতের 7:2 9। এখন আমরা যে কাজটা করব, আগে অ্যাসিডের পরিমাণটা বের করব। তাহলে অ্যাসিডের পরিমাণ বের করার জন্য 63 লিখব। এখন আমাদের অ্যাসিড কত, মোট, এটা হচ্ছে মোট, এটা হচ্ছে কি মোট। আমি যদি ভগ্নাংশের ভাষায় বলি, মোট 9 ভাগের 7 ভাগ হচ্ছে কি অ্যাসিড। তাহলে আমি যদি এখানে অ্যাসিডটা লিখি, তাহলে অ্যাসিডের পরিমাণটা কত হবে ভগ্নাংশ ভাষায়, মোট 9 ভাগ, ভাগ হচ্ছে মোট 9টা, 9 ভাগের 7 ভাগ হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে পানি কত হবে, তাহলে পানি হবে 9 ভাগের 2 ভাগ। এটা হচ্ছে ভগ্নাংশের ভাষায় যদি আপনি অনুপাতটাকে বলেন, তাই কিনা? তাহলে 63 থেকে আমি অ্যাসিড বের করতে গেলে 9 ভাগের 7 ভাগ বের করতে হবে। তাহলে যথারীতি 7 নং 63, 7 7 49। আবার এবার যদি পানি বের করি, তাহলে আমার পানি কতটুকু, পানি হচ্ছে মূলত 9 ভাগের 2 ভাগ, 9 ভাগের 2 ভাগ। তাহলে 7 দুগুণে 14। এই হচ্ছে মূলত আমার অ্যাসিড এবং পানি, এই হচ্ছে মূলত অ্যাসিড এবং পানি। তাহলে এটা 49, এটা 14। তাহলে 49 14 আছে খ নাম্বার অপশনে, তাহলে এটাই উত্তর। এখন আপনি যদি মনে করেন অঙ্কটা এভাবে করবেন না, অঙ্কটা বিকল্প নিয়মে সমাধান করবেন, কিভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আপনার এখানে আছে কি, মোট হচ্ছে 63 লিটার, তাহলে অনুপাতের সমষ্টি যদি আমি এখানে অনুপাত কত আছে, অনুপাত দেওয়া আছে 7:2। তাহলে আমি অ্যাসিড হচ্ছে এখানে 7x, এখানে পানি হচ্ছে আমার 2x। তাহলে মোট কত হবে, মিশ্রণে কত হবে, তাহলে মোট হবে এখানে 7x প্লাস 2x, 9x হচ্ছে আমার মোট। তাহলে এই যে মিশ্রণে মোট হচ্ছে 9x, এখানে আছে 63। তাহলে আপনি কিন্তু বলতে পারেন প্রশ্ন মতে কি 9x সমান সমান 63। তাহলে x সমান সমান 63 কে যদি 9 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসবে, 7। এবার আপনি যদি অ্যাসিড বের করতে চান, তাহলে x এর মান কত, 7। তাহলে 7 7 49, এখানে কত, 7 দুগুণে 14। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের মেইনলি উত্তর। কথাটা ক্লিয়ার? আপনি এই নিয়মটা করতে পারেন, এটা করতে পারেন। অনেকে আছেন যে একাধিক নিয়মকে পছন্দ করেন না, যে নিয়মটা বুঝেন সেটাই সমাধান করেন। কিন্তু মনে রাখবেন, যখন আপনি একটা অধ্যায় থেকে 2-4টা অঙ্ক করবেন, তখন আপনার ধারণা ঠিক আছে। কিন্তু যখন একটা অধ্যায় থেকে ধারাবাহিকভাবে অনেক অঙ্ক সমাধান করতে হবে, তখন দেখবেন কোথাও এই নিয়মটা দরকার হচ্ছে, কোথাও এই নিয়মটা দরকার হচ্ছে। তার মানে কি, একাধিক নিয়ম মূলত আপনার গণিত করার সুবিধার্থেই মূলত শিখতে হয়। কথাটা ক্লিয়ার? অন্য কোনো কারণে না, যে আপনি জাস্ট মূলত একটা পছন্দ হলে করলেন, ব্যাপারটা এমন না। আপনাকে ব্যক্তিগতভাবে বোঝার জন্যই এই কাজগুলি করতে হবে। ঠিক আছে? তাহলে এবার একটু লক্ষ্য করে দেখুন, আপনাদের সামনে একটা ছবি আছে। এইটা মনে করেন বেশ করে যারা গণিতে অনেক দুর্বল আছে, তাদের জন্য এটি একটি অসাধারণ একটা সুযোগ।
আপনারা যারা মনে করেন যে গণিত বুঝি না, পারে না, বা গণিত পুরোপুরি আমি কোথা থেকে শুরু করবো সেটাও বুঝতে পারি না, তাদের জন্য ম্যাথটিউটর বইটি হতে পারে একটি অপার সুযোগ। কেন? এই বইটি বেসিক নির্ভর একটি বই, বেসিক আলোচনা করে করে দেন অঙ্ক সমাধান করা হয়েছে। দ্বিতীয়ত বেসিক গুলো আরো বেশি ক্লিয়ার করার জন্য এই বইয়ের প্রতিটি টপিক ধরে ধরে ভিডিও তৈরি করা হয়েছে। তার মানে বইটি আপনি প্রথমত বই পড়ে পড়ে গণিতের একটা অংশ বুঝে ফেলবেন। যদি অনেক বেশি দুর্বল হন তাহলে সাথে সাথে ওই টপিকের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আপনি আত্মস্থ করতে পারবেন। এতে করে আপনার কয়েকটা লাভ। নাম্বার ওয়ান হচ্ছে আপনি নিজে নিজে গণিত একটা নিয়মিত ভাবে চর্চা করার সুযোগ পাচ্ছেন, অন্য কারোর সহযোগিতা দরকার নেই, কোথাও প্রাইভেট পড়তে হবে না, আপনি ব্যক্তিগত ভাবেই নিজেকে একটা মানে দক্ষতা লেভেলে নিতে পারবেন, যার ফলে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আপনি সর্বোচ্চ পরিমাণ মার্কস পাবেন। আমি বলছি না যে আপনি শুধু শুধু আমার কথা শুনে বইটা কিনে, আপনি বরঞ্চ বইটির এক দুটি অধ্যায় কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে পড়েন, আমার মনে হয় তাহলে আমার কথার গুরুত্বগুলো আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বরাবরের মতো বলি, কেরিয়ারে বিনিয়োগ করতে হবে। কারণ আমি আমার কেরিয়ারে কন্টিনিউয়াস বিনিয়োগ করি। আমার রুম অফিস দেখলে দেখবেন কি পরিমাণ বইয়ের সংগ্রহশালা। এগুলো কারণ কি, স্কিল ডেভেলপমেন্টের মূল সিক্রেট হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে, তবে সঠিক জায়গায় সঠিক উপায়ে ইনভেস্ট করতে হবে। আমি মনে করি যে সঠিক জায়গায় যদি আপনার স্বল্প ইনভেস্টও হয় সেটি আপনার সফলতা নিয়ে আসবে। ভুল জায়গায় কারি কারি টাকাও যদি ইনভেস্ট করেন সেটি আপনাকে কখনোই সফলতা দেবে না। এই জিনিসটা জাস্ট মাইন্ড ইট। ওকে, এবার আসুন আমরা 61 নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলবো। 61 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, 31 নম্বর, 60 মিটারে একটি রশিকে 3/7/10 অনুপাতে ভাগ করলে দৈর্ঘ্যে মধ্যম অংশটি দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে দেখেন, আমি নিয়ম একটু আগে কিন্তু একটা নিয়মে আমি অঙ্কটা করালাম, নিয়ম 1 অনুসারে, যে আগে অনুপাত সমূহের কি করতে হবে, সমষ্টি বের করতে হবে। অনুপাত সমূহের সমষ্টি বের করতে হবে। তাহলে কত, 3, 7, 10, তাহলে হচ্ছে আমার কত, 20। তাহলে এখানে আমার মধ্যমটা চাইছে, তাহলে মধ্যমটা হচ্ছে এই যে এটা, তাহলে মধ্যমটা কত হবে দেখেন তো, মধ্যমটা হবে টোটাল ভাগ কত, টোটাল ভাগ 20। কত থেকে বের করবেন, 60 থেকে, টোটাল ভাগ 20, এর ভিতর মধ্যম ভাগটা কত, 7, তার মানে 20 ভাগের 7 এর রেজাল্ট বের করলে আমাদের উত্তর চলে আসবে 3 7 21। এখন আপনি যদি রুল 2 অনুসারে যদি আপনি সমাধান করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হবে, প্রথমত আপনি যেটা করবেন এখানে 20x হবে, 3x 7x 10x, তাহলে 3x 7x আমার কি 10x, তাহলে এই তো 20x সমান সমান আপনার হচ্ছে কত, 60, তাহলে x সমান সমান 60 কে 20 দিয়ে ভাগ করলে আমার কত আসতেছে 3। এবার এটা হচ্ছে মধ্যম সংখ্যা, তাহলে মধ্যম সংখ্যা যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, 7x এ মান বসাতে হবে, 3 7 21। আপনি এভাবেও সমাধান করতে পারেন, এভাবেও সমাধান করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে দুটোই আপনাকে জানতেই হবে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তাহলে উত্তর কত, 21। এবার আমাকে একটু অন্তত কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ সবাই একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। এবার 32 নম্বর প্রশ্নটা, 32 নম্বর প্রশ্ন, এখানে একটি রাশি অপর একটি রাশি, এটা রিপিট হয়েছে, আগের প্রশ্ন এই প্রশ্ন রিপিট হয়েছে, সো এই অঙ্কটার আমরা সমাধান করতেছি না, এটা 16 25 হবে, আপনারা একটু মিলিয়ে নেবেন। 33 নম্বর প্রশ্নটা একটু দেখুন, এখানে কি বলা হয়েছে। 33 নম্বর প্রশ্ন, একটি জারে দুধ ও পানির পরিমাণ হচ্ছে 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? দেখেন এখানে দুধের পরিমাণ পানি অপেক্ষা বলছে, কি বলছে, পানি অপেক্ষা 8 লিটার
পানি অপেক্ষা 8 লিটার কে বেশি। তার মানে আমার দুধ আর পানি কত, এখানে দেখেন দুধ আর পানি হচ্ছে, দুধ হচ্ছে 5, পানি হচ্ছে 1। এটাকে যদি পরিমাণে নেই তাহলে x বসাবো, তাহলে এটা 5x আর এটা হচ্ছে 1 এর সাথে x গুণ করলে x হবে। তার মানে দুধ হবে আমার 5, পানি হবে x। কিন্তু একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এখানে কিসের পার্থক্য বলছে, দুধ আর পানির পার্থক্য বলছে, দুধ আর পানির পার্থক্য বলছে। তাহলে দুধ আর পানির পার্থক্য মানে কি 5x এবং x এর পার্থক্য। তাহলে এই দুটোর পার্থক্য কত হবে, 5x থেকে x বাদ দিলে এটা তাহলে এই অনুপাতের পার্থক্য আসতেছে। এটা কত বলছে 8 লিটার বেশি, তার মানে 5x থেকে x বাদ দিলে 8 লিটার হবে। তাহলে দেখেন আমরা এখানে 4x পাচ্ছি সমান সমান 8 পাচ্ছি, এরপর x সমান সমান 8 কে 4 দিয়ে ভাগ করলে আমরা 2 পাচ্ছি, x এর মান 2 পাচ্ছি। এখন অঙ্কে আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, পানি জানতে চাওয়া হয়েছে। তাহলে পানি যেহেতু জানতে চাওয়া হয়েছে, পানি হচ্ছে কি x ভাগ, তার মানে কি সরাসরি 2 যেটা উত্তর আসছে সেটাই উত্তর। এখন দেখেন এই অঙ্কে কিন্তু দ্বিতীয় নিয়মটাকে আমি ফলো করেছি। দ্বিতীয় নিয়মটা কিভাবে, এখানে দুধ এবং পানিকে আমি আলাদা করেছি। দুধ এবং পানি অনুপাতটাকে, দুধ ছিল 5, পানি ছিল 1, একে আমি 5x গুণ করে 5x এর রূপান্তর মানে x এর রূপান্তর করছি। তার মানে এটার তখন কি থাকলো না, এটা পরিমাণ হয়ে গেল। x গুণ করার সাথে সাথে ওটার অনুপাত থাকলো না, এটা পরিমাণ হয়ে গেল। আমি দেখলাম দুধ আর পানির পার্থক্য বলছে একটা থেকে আরেকটা বেশি। আমি কিন্তু এর আগেও গত ক্লাসে বলেছিলাম যদি আমার বেশি থাকে, দুটো জিনিসের মাঝে বেশি থাকে বা কম থাকে বা অন্তর থাকে বা পার্থক্য থাকে, তাই কিনা, তখন মনে করবেন ওই দুটোর বিয়োগ ফলই হচ্ছে মূলত জানতে চাওয়া হয়েছে, তাই কিনা। তাহলে একটার অপেক্ষা আরেকটা 8 লিটার বেশি, বেশি কথাটা আছে কিনা, তার মানে দুধ আর পানির বিয়োগ ফল জানতে চাওয়া হয়েছে। তাহলে এই যদি হয় দুধ আর পানি, তাহলে এই কারণে আমি দুধ আর পানির বিয়োগ ফল বের করলাম, এটা সমান সমান তারা বলছে কত 8 লিটার। এইভাবে আমি 5x - x সমান এখানে x এর মানটা বের করলাম। যদি প্রশ্নে পানি না চেয়ে দুধ চাইতো তাহলে আমাকে যে জিনিসটা বের করতে হতো, দুধ সমান সমান এখানে 5x ছিল, তাহলে 5 × 2 তার মানে আমার 10 লিটার হতো, তখন উত্তর হতো কত 10 লিটার। এভাবে আমরা পার্থক্য যদি থাকে একটা অপেক্ষা আরেকটা বেশি কম যদি থাকে তাহলে এই নিয়মটা প্রয়োগ করব, দুটো অনুপাতের পার্থক্য বের করব, তাহলে ইনশাআল্লাহ উত্তর চলে আসবে। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা। আমাদের পরবর্তী অঙ্ক 34 নম্বর অঙ্ক। দেখেন 34 নম্বর অঙ্কে কি বলা আছে। 34 নম্বর অঙ্কে বলা হচ্ছে তিনটি সংখ্যার অনুপাত 3, 5, 6 তাদের বর্গের যোগফল। এবারও কিন্তু আমি x মেথডে যাব, কারণ x গুণ করলে তিনটা সংখ্যা আমি পেয়ে যাচ্ছি। কারণ এখানে আমাদের অনুপাত হচ্ছে তিনটা সংখ্যার যে অনুপাত সেটা হচ্ছে 3, 5, 6। এখন যদি আমি তিনটা সংখ্যা বের করতে চাই, তিনটা সংখ্যা যদি বের করতে চাই তাহলে একটা হবে 3x, আরেকটা হবে 5x, আরেকটা হচ্ছে 6x। যে কোনো অনুপাতের সাথে x গুণ করলে সেটা সংখ্যায় রূপান্তর হয়, পরিমাণে চলে আসে। এখন বলছি এই তিন তাদের বর্গের যোগফল। ধরেন 3x কে যদি বর্গ করি, আবার 5x কে যদি বর্গ করি এবং 6x কে যদি বর্গ করি, এই তিনটার বর্গফলের যোগফল হবে আমার 630। এটিকে আমরা আসলে কি করতে পারি, আমরা আসলে প্রশ্ন মতে লিখতে পারি। এই কথাটাকে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে লিখতে পারি। ওকে, প্রশ্ন মতে লিখলাম। তাহলে এবার যদি এটাকে আমি ভাঙাই তাহলে এখানেও আসবে কত 9x², 25x², এখানে 36x², তারপর হচ্ছে আমার 630। এখানে দেখেন আমাদের কত আসতেছে, এখানে 25 আর 9, এখানে 34, 30 হচ্ছে আমাদের 64, 6, 70।
তাহলে আমাদের 70x² 630। তাহলে আমরা কি করব, এবার x² সমান সমান 630 কে 70 দিয়ে কি করব, আমরা ভাগ করব। এবার কাটাকাটি করব, এখানে কত আসতেছে 7 নং, তার মানে x² সমান সমান আমার আসতেছে 9। এবার x সমান সমান আসবে কত, 9 মানে কত 3। তাহলে আমাদের x এর মান আসলো 3। এখন আমাদের চাইছে বৃহত্তম সংখ্যাটা, এই তিনটি সংখ্যার বৃহত্তম সংখ্যা হচ্ছে x। তাহলে আমরা এখানে লিখব বৃহত্তম, সুতরাং বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আমার 6x সমান সমান 6 × 3, 3 6 হচ্ছে 18। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 18। খুবই সিম্পল, আপনি আপনার মতো করে খুব সহজেই সমাধান করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। কথাটা বুঝতে পারছেন? তবে এটা সত্য, আপনি অপশন টেস্টে যেতে পারেন যদি দক্ষ থাকেন, না থাকলে আসলে এটা হবে না। কথা বুঝতে পারছেন কেন হবে না? এটা অনেক সময় লেগে যাবে, কারণ আপনি যদি এখানে 6 দুগুণে 12 হয়, তাহলে এটা 5 দুগুণে 10 হবে, এটা 3 দুগুণে 6 হবে। তাহলে 6² 10² আর এখানে কত 36², এটা সমান 330 হয় কিনা এটা দেখবেন। এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, ইভেন এটা অপশন টেস্টে আসলে কঠিন হবে, ডিরেক্টলি করে ফেলবেন। বুঝতে পারছেন কি? তাহলে 34 আপনারা বুঝতে পারছেন কিনা অন্তত আমাকে একটু কমেন্টে জানাবেন, বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করবেন। দেখেন 2024 সালে এই অঙ্কটা কিন্তু স্মার্ট অঙ্ক। গত সংখ্যার অধ্যায়েও কিন্তু আমি একটা অঙ্ক দেখিয়েছিলাম, যথেষ্ট স্মার্ট ছিল, এটা পূর্বের পরীক্ষাগুলোতে আসে নাই। তার মানে দেখেন প্রতিবার নতুন প্রশ্নগুলোতে এমন কিছু সুন্দর প্রশ্ন আসে যেগুলো পূর্বে সাধারণত থাকে না। এটা আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। বুঝতে পারছেন কিনা? ওকে, খুব দ্রুত একটু ডান লিখুন যে বুঝতে পেরেছেন কিনা। মাশাআল্লাহ, আপনারা অনেকেই এই ধারাবাহিক সিরিজটি সম্পর্কে হয়তো অবগত না, এই কারণে অনেকেই উপস্থিতি কম। মনে রাখবেন আমরা এই ধারাবাহিকটি নিয়মিতভাবেই কন্টিনিউ করতেছি। গণিতের এই ধারাবাহিকটি আমরা মূলত শনি সোম বুধবার রাত 7:15 আসলে শুরু করার চেষ্টা করি, অনেক সময় পিছিয়ে গেলে এটা আমরা জানিয়ে নেই। তো আপনারা চাইলে এই ধারাবাহিকটি সমাধান করতে পারেন, কারণ বিগত 3 মাসে যা যা প্রশ্ন আসছে সবগুলো এক করে কিন্তু এখানে সমাধান দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? ওকে, মাশাআল্লাহ। এবার আসেন 35 নম্বর অঙ্কটা। 35 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। এখন আমাদের কথা হচ্ছে অনুপাতের সাথে 2 যোগ করা যাবে না, অনুপাতকে সংখ্যায় রূপান্তর করতে হবে। তার মানে দুটি সংখ্যার একটা হচ্ছে 5x, আরেকটা হচ্ছে কত 8x। এবার এই দুটোর সাথে আপনি 2 যোগ করতে পারবেন। তাহলে এই যে 5x এর সাথে 2 যোগ করলে, 8x এর সাথে আপনি 2 যোগ করলে, তারা বলছে এটা 2:3 হবে। কি হবে? 2:3 হবে। এখন আপনি নরমালি যদি সমাধান করতে চান, তাহলে 5x + 2 নিচে হচ্ছে 8x + 2 সমান সমান 2/3। এখন আমাদের এটা আড়াআড়ি যদি গুণ করি, তাহলে 3 × 8 = 24x হচ্ছে। তার সরি, আমি একটু কারেকশন করে নিই, কত হচ্ছে এখানে 8 দুগুণে 16x হচ্ছে, তাই না? প্লাস 4 হচ্ছে, 3 × 5 = 15x হচ্ছে, এবং কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে 15 16x এই পাশে 15x চলে আসবে, ও পাশে 6 থেকে 4 চলে যাবে। তাহলে এখানে 2x সমান সমান কত আসতেছে 2। এখন আপনার কাছে চাইছে কি সংখ্যা দুটি, তাহলে একটা 5x আর একটা 8x। 5x সমান সমান 5 × 2 একটা 10, আরেকটা হচ্ছে কত 8x, তাহলে 8 × 2 আরেকটা হচ্ছে কত 16। তার মানে 10 এবং 16 হচ্ছে এটার উত্তর। কিন্তু আমার মনে হয় না যে অঙ্কটা এভাবে করার দরকার আছে। কেন? কারণ হচ্ছে আমরা যখন কোনো অনুপাত থেকে ওই অনুপাতের সংখ্যা বের করি, মনে রাখবেন ওই অনুপাতটার গুণিতক হবে ওই সংখ্যা। আমি আবার বলছি, যখন কোনো অনুপাত থেকে আমরা সংখ্যা বের করব,
তখন ওই অনুপাতের গুণিতক হবে ওই সংখ্যাটা। তার মানে আমি পুরো ব্যাপারটা দেখাচ্ছি। দেখেন এখানে আমি যদি 5-এর সাথে 7 তুলনা করি, 5-এর গুণিতক না, এটা 5। এটা যদি 5-এর সাথে 12 তুলনা করি, 5-12 ভাগ যায় না, এটা যায়। 5 দুগুণে 10, তাহলে অবশ্যই এটাও 8 দুগুণে 10 16 হতে হবে, কিন্তু এখানে আছে 24, এটাও হবে না। এখন এটা আছে 5 দুগুণে 10, তাহলে 8 দুগুণে উভয় পক্ষের সমান সংখ্যা গুণ করতে হবে 16। এই কারণে আমাদের এটি উত্তর হবে। কথাটা ক্লিয়ার? এখন যদি মনে করেন এমন দুটো সংখ্যা বের হলো, এখানেও গণিতক মিলছে এখানেও মিলছে, তখন ওই যে ওই গণিতক গুলোর সাথে 2 যোগ করে দেখবেন ওটা 2:3 হয় কিনা, তাহলেই হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য এটা একটা বড় সুযোগ। কারণ আমি সুযোগগুলো কেন বলবো, আপনারা ব্যক্তিগত জীবনে চাকরির পিছনে অনেক মরিয়া হয়ে ছুটছেন, কিন্তু আপনার ক্যারিয়ারে এমন কিছু দুর্বলতা রয়েছে যে দুর্বলতা এখনো আপনি দূর করতে পারেননি। দুর্বল যে সাবজেক্টগুলোতে আমাদের মূলত দুর্বলতা থাকে, বা সায়েন্সের শিক্ষার্থীরা যে সাবজেক্টটিতে এগিয়ে থাকে, সেটি হচ্ছে মূলত ম্যাথমেটিক্স। তো আমরা যারা কমার্স বা আর্টস ফ্যাকাল্টির রয়েছি, তাদের অনেকেই এই ব্যাপারটাতে উদাসীনতা দেখা যায়, বা পরীক্ষাগুলোতে বারবার ম্যাথমেটিক্সে ব্যর্থতা দেখা যায়। এর কারণ কি? আমরা অতীত থেকে কম সময় দিয়ে আসছি, বা এখানে এমন কিছু একাডেমিক আলোচনা আছে যেগুলো আমরা নন সায়েন্স হওয়ার কারণে সেগুলোতে আমরা এক্সপার্ট নই। সো আপনি মোটামুটি গণিতে ভালো হলেও আপনার উচিত একজন মেন্টরশিপের অধীনে, একজন দক্ষ মেন্টরের অধীনে গণিত চর্চা করা। আর এই সুযোগটি দিচ্ছে আমি আপনাদেরকে, কারণ আমি ব্যক্তিগতভাবে ম্যাথ টিউটরের মতো একটা বই লিখতে গিয়ে আমি জানি যে গণিতের কোন কোন জায়গাগুলোতে জটিলতা রয়েছে এবং কনফিউজিং লেভেল রয়েছে, এবং কোন কোন জায়গাগুলিতে একজন শিক্ষার্থী চাইলেই তার বেসিক ডেভেলপ করে সে নিজেকে এক্সপার্ট করে তুলতে পারে। সেই জায়গা থেকে মূলত আমি আপনাদের দীর্ঘদিন ধরে মেন্টরশিপ দিয়ে আসছি। আপনারা যদি মনে করেন আপনি গণিতে দুর্বল, শূন্য থেকে গণিত শুরু করতে চান, তাদের জন্য আমি এই কোর্সটিতে লেগে থাকতে বলবো। কারণ এই কোর্সটিতে আপনি যতক্ষণ পর্যন্ত গণিত শিখতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে লেগে থাকতে পারবেন। এই যে আপনাদের ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো কিন্তু এই কোর্সেরই একটা ধারাবাহিক সিরিজ মাত্র। কারণ কোর্সে এই টপিকের উপর আমি মূল ক্লাসগুলো নিয়েছি। আমার শিক্ষার্থীরা যখন এখানে আবার এই ক্লাসগুলো পড়বে, তখন কিন্তু তাদের বেসিকটা আরো ক্লিয়ার হবে। এভাবে ধারাবাহিক সিরিজগুলো আমি পাবলিক এবং প্রাইভেট সবগুলোই মূলত এই কোর্সকে কেন্দ্র করে সাজিয়েছি। অর্থাৎ যারা আপনারা আমার কোর্সে নেই তারাও যাতে করে বুঝতে পারেন, আর যারা কোর্সে রয়েছেন তারা তো সহজেই বুঝতে পারবেন যে আসলে আমি মূলত কি বোঝাতে চাচ্ছি এবং কোন কোন জায়গাগুলো হিট করতেছে। এই কারণে আমি মনে করি আপনারা এই কোর্সটিতে যুক্ত হতে পারেন। এই কোর্সটিতে যুক্ত হলে আপনারা শূন্য থেকে জব বেসিক ম্যাথ এই বইটি আপনারা ফ্রিতে পাবেন। এই বইটি মূলত এমন একটি বই, এই পুরো বই জুড়ে শুধু ম্যাথ আর ম্যাথ, এখানে ম্যাথের সলিউশন দেওয়া নেই। ফলে আমার ক্লাস করার পর আপনি নিজ থেকে এই বইটা সমাধান করতে হবে। অবশ্যই প্রত্যেকটা গণিতের সমাধানে আমি হেল্প করব, কিন্তু আপনার জন্য এই বইটা ফলো করার সবচেয়ে বড় লাভ হচ্ছে আপনি গণিত চর্চা করতে গিয়ে যখন সমাধান না থাকবে, তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনি গণিত কতটা পারেন বা কতটা দক্ষ। কথা বুঝতে পারছেন কিনা? এতে করে আপনি আপনার সামনে সমাধান না থাকায় আপনি কিছুদিন পর পর এই বইটা রিভিশনের মাধ্যমেও নিজেকে যাচাই করে নিতে পারবেন যে আপনি গণিতে আসলেই কতটা দক্ষ। সো আপনারা যারা আগ্রহী আছেন তারা দ্রুত আমাদের পেজে মেসেজ করে দেবেন, এবং পেজে মেসেজ করলে আপনাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য দিয়ে হেল্প করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।